দেখো, তাহলে আমরা হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করে শিখছি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে শিখছি, তাই না? এখন দেখো, আজকে আমরা দেখবো ভেক্টরের ত্রৈধ গুণন। ভেক্টরের ত্রৈধ গুণন, ট্রিপল প্রোডাক্ট অফ ভেক্টর। ট্রিপল প্রোডাক্ট অফ ভেক্টর মানে তিনটা ভেক্টরের গুণন, ঠিক আছে? ত্রৈধ গুণন কাকে বলে? তিনটি ভেক্টরের গুণনকে ত্রৈধ গুণন বলে। তিনটি ভেক্টরের গুণনকে ভেক্টরের ত্রৈধ গুণন বলে। এ হুম তিনটি ভেক্টরের গুণনকে ভেক্টরের ত্রৈধ গুণন বলে। তিন ভাবে করা যায়। ভেক্টরের ত্রৈধ গুণন তিন ভাবে করা যায়। এক, দুটি ভেক্টরের ডট গুণনের সাথে তৃতীয় ভেক্টরের সাধারণ গুণন। ঠিক আছে? এটা কেমন? ধরো দুইটা ভেক্টর নিয়েছো, বি ভেক্টর আর সি ভেক্টর। এই দুইটা ভেক্টর ডট গুণন করবা। ডট গুণন করার পরে যেটা পাবা, আচ্ছা বলো। আচ্ছা, তো ডট গুণন করার পরে এখানে একটা মান পাবা না? মান পাবে কি পাবো না? ওইটার সাথে তৃতীয় আর একটা ভেক্টর যেটা আছে, ওই ভেক্টরটা সাধারণ গুণন করবা। সাধারণ গুণন মানে কি? এই মাঝখানে ডট আর ক্রস কোনো কিছুই দিবা না। তাহলে ডট গুণন করার পর আমরা কি পাবো? একটা স্কেলার মান পাবো। মানের সাথে একটা ভেক্টর গুণ, তার মানে কি? ওই যে ভেক্টরের গুণ আমরা শিখে আসি না, যে একটি ভেক্টরের সাথে একটা ধ্রুব রাশির কি বলতো সাধারণ গুণন শিখে আসছি না আমরা? এম ইন্টু এ শিখছিলাম না? তাহলে এটা ধরো একটা ধ্রুব সংখ্যা, তার সাথে এ গুণ করতেছি। আচ্ছা বলো, তাহলে এটা একটা ধ্রুব সংখ্যাকে এই ভেক্টর দ্বারা গুণ করার পর গুণফল আমাদের কি হবে? ভেক্টর না স্কেলার? ভেক্টর। গুণ করার পর এটা কি হবে? ভেক্টর। তাহলে আমরা এখান থেকে আমাদের যে গুণফল যেটা পাচ্ছি, এই গুণফলটা আমাদের কি হবে? ভেক্টর। বুঝছো? এখানে গুণফল ডট গুণন করে আমরা স্কেলার মান পাবো, স্কেলার মানের সাথে একটা ভেক্টর গুণ করতেছি, তারপর আমরা গুণফলটা কেমন পাবো? ভেক্টর পাবো। বুঝছো? দুই নাম্বার, দুটি ভেক্টরের ক্রস গুণনের সাথে তৃতীয় ভেক্টরের ডট গুণন। তার মানে আমরা যে কোনো দুইটা ভেক্টর নিব, তিনটা ভেক্টরের ভিতর ধরো দুইটা ভেক্টর নিব, ওই দুইটা ভেক্টর আগে ক্রস গুণন করব। ক্রস গুণন করার পরে যেটা পাবো ওইটার সাথে তৃতীয় ভেক্টরের ডট গুণন করব। বুঝছো? এখন বলো, দুইটা ভেক্টর ক্রস গুণন করছি, ক্রস গুণন করে আমরা গুণফল যেটা পাবো ওটা একটা কি হবে? ভেক্টর, রাইট? ওই ভেক্টরের সাথে আর একটা ভেক্টর ডট গুণন করতেছো, ডট গুণন করে গুণফল ভেক্টর হয়। তাহলে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তাহলে দুইটা ভেক্টর গুণ করে আমরা কি পাচ্ছি? একটা ভেক্টর পাচ্ছি। ওই ভেক্টরের সাথে আর একটা ভেক্টরের কি গুণন আছে? ডট গুণন আছে।
তাহলে গুণফলটা আমাদের কি হবে? স্কেলার। বুঝছো? তাহলে এখান থেকে আমাদের যে গুণফল যেটা আছে, গুণফলটা হবে আমাদের স্কেলার গুণফল। 3 নাম্বার, দুটি ভেক্টরের ক্রস গুণনের সাথে তৃতীয় ভেক্টরের ক্রস গুণন। যে কোনো দুইটা ভেক্টর নিয়েছো, তিনটা ভেক্টরের মধ্যে যে কোনো দুইটা ভেক্টর নিয়েছো, তাদের ক্রস গুণন করেছো। ক্রস গুণন করার পরে তৃতীয় ভেক্টরের সাথে আবার কি করছো বলো তো? ক্রস গুণন করছো। বুঝছো? তাহলে বলো তো ভাইয়া, এইটা এটা যদি নাও, তাহলে এটা কি ক্রস গুণন না? ক্রস গুণন করে গুণফলটা কি পাবা? ভেক্টর। ওই ভেক্টরের সাথে আরেকটা ভেক্টর কি করতেছো? ক্রস গুণন করতেছো। শুধু গুণ করতেছো না, কি গুণন করতেছো? ক্রস গুণন করতেছো। তাহলে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, দুইটা ভেক্টরের ক্রস গুণন, তাহলে গুণফলটা কি পাবা? ভেক্টর না স্কেলার? এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, দুইটা ভেক্টরের ক্রস গুণন করতেছে, ক্রস গুণন করে গুণফল কি পাবা? ভেক্টর। তাহলে এখান থেকে আমাদের গুণফল যেটা আসবে ওটা আমাদের কি হবে বলো তো? ভেক্টর। বুঝলে? তাহলে এই তিন ভাবে আমরা তিনটা ভেক্টর গুণ করতে পারি। আর বাইরে যেটাই করো দেখো, এই যে তিনটার ভিতরে যে কোনো একটা হয়ে যাবে। বুঝছো? এর বাইরে আর কোনো কিছু করা যাবে না। এখান থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেভাবে দেখো, এদিকে তাকাও। কখনো যদি দেখো আমি ধরো তিনটা ভেক্টর দিয়ে দিয়েছি, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, উপাংশে বিভাজিত করে দিয়েছি, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এভাবে বি সি ভেক্টর দিয়ে দিয়েছি, দিয়ে বলছি এটা বার করো। এটা বার করার সময় তুমি প্রথমে কি করবা? প্রথমে দেখবা ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেই গুণন আগে করে নিবা, অর্থাৎ বি ক্রস সি ভেক্টর আগে করে নিবা। করার পরে যেটা পাবা ওটার সাথে এই ভেক্টরকে কি করবা বলতো? ক্রস গুণন করবা। বুঝছো? তাহলে তোমার যে গুণনটা আগে করতে হবে সেই গুণনকে আমরা সবসময় কি করবো বলতো? প্রথম বন্ধনীর ভিতর রেখে দেবো। এই রেখা এখানে কি করতে হবে? তিনটা ভেক্টর দিয়ে দিয়েছে, তাহলে এটা দিয়ে কি বুঝতেছো? আগে বি আর সি এর ডট গুণন করা লাগবে, তারপর যেটা পাবো ওটার সাথে এর সাথে সাধারণ গুণন করতে হবে। বুঝছো কি বলছি? তাহলে যে গুণন আগে করতে হবে তাকে প্রথম বন্ধনীর ভিতর আবদ্ধ করে রাখতে হবে, মনে মনে থাকবে। অথবা প্রথম বন্ধনীতে আবদ্ধ যে যে গুণন থাকবে ওই গুণনকে কি করতে হবে? আগে করতে হবে, পরে ওটার সাথে বাকিটা কাজ করতে হবে। মনে থাকবে? তাহলে এটা একটু সুন্দর করে কি করো বলো তো? এই কথাটা একটু সুন্দর করে মার্ক করে রেখে রাখো। তাহলে যে গুণন আগে করতে হবে তাকে প্রথম বন্ধনীর মধ্যে আবদ্ধ রাখতে হবে। ঠিক আছে? তাহলে এখন একটু খেয়াল করো, দেখো এই ভেক্টরের ত্রৈধ গুণনের সাহায্যে আমরা একটা জিনিস বের করব, সেটা হলো ঘন সামন্তরিকের আয়তন। কি নির্ণয় করব? ঘন সামন্তরিকের আয়তন। ঘন সামন্তরিকের আয়তন নির্ণয়। ঠিক আছে? তাহলে এখন একটু খেয়াল করো, দেখো ঘন ঘন সামন্তরিক কাকে বলে এটা একটু বোঝো। যে ঘনকের, ঘনক মানে কি বলতো? 6টা তল থাকবে। কয়টা তল থাকবে? 6টা তল থাকবে। যে ঘনকের প্রতিটি তল সামন্তরিক আকৃতির তাকে বলা হয় ঘন সামন্তরিক। যে ঘনকের প্রতিটি তল সামন্তরিক আকৃতির তাকে বলা হয় ঘন সামন্তরিক। ঠিক আছে, আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি। যে ঘনকের প্রতিটি তল সামন্তরিক আকৃতির তাকে ঘন সামন্তরিক বলে।
তাকে ঘন সামন্তরিক বলে। তাহলে দেখো আমরা এখন একটা ঘন সামুদ্রিক অঙ্কন করব। ঘন সামুদ্রিক অঙ্কন করার টেকনিক দেখো। এরকম করে একটা সামন্তরিক নিবা, এটা একটা সামন্তরিক নিবা। হ্যাঁ, মোটামুটি যাতে একটু সমান মনে হয়। হ্যাঁ, বুঝি না, কিছু বললা? ক্যামেরাতে কেন আমার দেখা যাচ্ছে? দাঁড়া, আমি সরে যাবো না। হ্যাঁ, তারপর দেখো এর পেটের ভিতর এর সমান করে আরেকটা সামুদ্রিক অঙ্কন করে দিও। বুঝছো? হ্যাঁ, মোটামুটি একই মাপ নিবা। বুঝছো? এরকম শেষ। তারপর খালি এই যে কর্ণ কর্ণগুলো যোগ করে দিবা। এটার সাথে এটা, এটার সাথে এটা, এইটার সাথে এটা, আর এইটার সাথে এই, কি দিই এরকম হয়ে গেল। হয়েছে? অঙ্কন করতে পারছো তোমরা? খুবই সহজ। খালি একটা সামুদ্রিক অঙ্কন করবা, ওর পেটের ভিতর আরেকটা সামুদ্রিক অঙ্কন করবা, তারপর কর্ণগুলো যোগ করে দিবা, শেষ। বুঝছো? তাহলে এখন একটু খেয়াল করো। দেখো দেখো আগে বোঝো, পরে তুলিও, সমস্যা নাই। তাহলে দেখো এই যে ঘন সামুদ্রিক একটা নিয়েছি আমরা, ঘন সামুদ্রিকের ধরো আমরা নাম দিই ও, পি, কিউ, আর, এস, টি, ইউ। আর কিছু আছে? এইটা আর একটা আছে না? ধরো ডাব্লু দিলাম, এই তো। আর কি আর আছে? ঠিক আছে, দেখো এখন দেখো এই যে ঘন সামুদ্রিক আছে, ঘন সামুদ্রিকের আমরা আয়তন নির্ণয় করবো, তাই না? এখন এই যে ঘন সামুদ্রিকটা আছে, এই ঘন সামুদ্রিকের কোন শীর্ষ বিন্দুতে কয়টা বাহু আছে বলো তো? তিনটা বাহু না? একটা, দুইটা, তিনটা। এই তিনটা বাহু বরাবর যদি তোমাকে তিনটা ভেক্টর দিয়ে দেয়, দিয়ে দিয়ে বলবে ঘন সামুদ্রিকের আয়তন নির্ণয় করো। এই দিক বরাবর, এই বাহু বরাবর যে ভেক্টর আছে, এই ভেক্টরকে ধরো আমরা দিয়ে দিলাম যে এই ভেক্টরটা হলো, হ্যাঁ কি দিল কও? ধরো এটা বি ভেক্টর, ওর কথাই শুনলাম। এই দিক বরাবর আরেকটা ভেক্টর আছে, এটাকে কি নাম দিব কও? সি ভেক্টর। এই দিক বরাবর আরেকটা ভেক্টর আছে, এটাকে দিলাম আমরা ধরো এ ভেক্টর। বুঝছো? এখন এই ঘন সামুদ্রিকের আমরা কি বের করবো? আয়তন বের করবো। বুঝছো? তাহলে এখন একটু খেয়াল করো, ঘন সামুদ্রিকের আয়তন সূত্রটা কি? যে কোনো পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ঘন সামুদ্রিকের আয়তন ইকুয়াল যে কোনো পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইন্টু কি বলতো? উচ্চতা। তার মানে এখানে যে 6টা পৃষ্ঠ আছে, 6টা পৃষ্ঠে যে কোনো একটা পৃষ্ঠ নিবা, ওই পৃষ্ঠ থেকে তার অপোজিট বাহুর উপর লম্ব টানে দিব, ওটাই কি হয়ে যাবে? উচ্চতা হয়ে যাবে। তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফল নিবা ইন্টু উচ্চতা নিবা, তাহলে কি হবে বলতো? ঘন সামুদ্রিকের আয়তন বের হয়ে চলে আসবে। তাহলে ধরো আমাদের কাছে যে এই যে পৃষ্ঠটা আছে, এই পৃষ্ঠটার আমরা কি নিব বলতো? ক্ষেত্রফল নিব। এই পৃষ্ঠের ক্ষেত্রফল নিব আমরা, এইটা। এই পৃষ্ঠের আমরা কি নিব বলতো? ক্ষেত্রফল নিব। আর এই পৃষ্ঠ থেকে বিপরীত বাহুর উপর আমরা কি টানবো বলতো? লম্ব টানবো। তাহলে এই যে শীর্ষবিন্দু থেকে আমরা এর উপর একটা কি টেনে দিলাম বলতো? লম্ব টেনে। বুঝছো? তাহলে এইটা আমাদের কি হবে বলতো? উচ্চতা হবে। তাহলে এই উচ্চতাকে আমরা নাম দিলাম, এই উচ্চতাকে ধরো আমরা নাম দিলাম কি বলতো? এইচ। কি নাম দিলাম? এইচ। তাহলে ঘন সামুদ্রিকের যদি আমরা আয়তন বার করতে চাই, ঘন সামন্তরিকের আয়তন ইকুয়াল কি হবে বলো?
যে কোনো পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ ইনটু উচ্চতা কত হয় কিসের? তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইনটু উচ্চতা। এখন বলো তো ঘন সামুদ্রিকের প্রত্যেকটা পৃষ্ঠে কেমন আকৃতির? সামুদ্রিক আকৃতির। তাহলে এইটাও কেমন হবে বলো তো? সামুদ্রিক না? দেখো তো এই সামুদ্রিকের দিকে তাকাও তো। এই সামুদ্রিকের ও পি কিউ ডাব্লিউ, এই সামুদ্রিকের এইটা আর এইটা সন্নিহিত বাহু না? ওই সন্নিহিত বাহু বলবো দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা বি ভেক্টর আর একটা কি ভেক্টর? সি ভেক্টর। সামুদ্রিকের দুটা সন্নিহিত বাহু বরাবর যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে, তার ক্ষেত্রফল বার করে আমরা গতদিন শিখছি না? ক্ষেত্রফল কি হবে? ওই দুটা ভেক্টরের ক্রস গুণের মানের সমান। তার মানে এই যে সামুদ্রিক আছে এর ক্ষেত্রফল কত হবে? বি ক্রস সি এর মান, বি ক্রস সি এর বি ও সি এর ক্রস গুণনের মান। তাহলে ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে বি ভেক্টর ক্রস সি ভেক্টরের মান গুণন উচ্চতা। উচ্চতাটুকু আমাদের কত আছে বলতো? এইচ। এখন কি উচ্চতা আমাদের জানা আছে? না, আমাদের উচ্চতা দিয়ে দেয় নাই। আমাদের এ ভেক্টর দিয়ে দিছে, বি ভেক্টর দিয়ে দিছে, সি ভেক্টর দিয়ে দিছে। তাহলে উচ্চতাটা এখন আমাদের কি করতে হবে বলতো? বের করতে হবে। বুঝছো কি বলছো? এখন দেখো একটু খেয়াল করো, এই যে আমাদের বি ভেক্টর আর সি ভেক্টর ছিল, এই দুটার ক্রস গুণনের দিক কোন দিকে হবে বলতো? তাহলে এটা যদি একটা সমতল হয়, এটা কিন্তু সমতল, এটা কিন্তু একটা সমতল। এই তলের উপর এই দিক বরাবর আছে হলো বি ভেক্টর, এই দিক বরাবর আছে সি ভেক্টর। তাহলে আমরা যদি ক্রস গুণনের দিক বের করতে চাই তাহলে কি করতে হবে? বি থেকে সি এর দিকে আমাদের কি করতে হবে? বৃদ্ধাঙ্গুলকে ঘোরাইতে হবে। ঘোরার ফলে কোন দিক বরাবর যাবে? আমাদের উপরের দিকে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা আনুভূমিক তলে তোমাদের দিক নির্ণয় করে শিখেছি না? আনুভূমিক তলে আর কি। তাহলে এখান থেকে লম্ব বরাবর উপরের দিকে, লম্ব বরাবর উপরের দিকে। এই দিক বরাবর হবে আমাদের বি ক্রস সি ভেক্টর যেটা আছে ওইটার দিক। তাহলে বি ক্রস সি ভেক্টর আমরা ধরলাম, হ্যাঁ, এটার দিক। তাহলে এটাকে আমরা নতুন একটা ভেক্টর ধরি, এটাকে নাম দিলাম আমরা কি ভেক্টর বলতো? ডি ভেক্টর। বি ক্রস সি ভেক্টরকে আমরা নাম দিলাম কি? যার দিক ওই তোর লম্ব বরাবর উপরের দিকে। বুঝছো? কোনো সমস্যা আছে? এই যে দিকটা, এই দিকটা আমরা ধরলাম আমাদের যে এ ভেক্টর যেটা, এ ভেক্টর যেটা আছে, এ ভেক্টর যেটা আছে, এই এ ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। কত কোণ উৎপন্ন করছে? থিটা। আচ্ছা ভাইয়া, এই কোণটা যদি থিটা হয় তাহলে বলো তো এই কোণে কি হবে? কেন? এইটা আর এটা সমান্তরাল সরলরেখা, এইটা তাদের ছেদক। ছেদকের বিপরীত পাশে কোণ দুটো পরস্পর কি হবে বলতো? সমান হয়ে যায়। তাহলে এখন একটু খেয়াল করো, তাহলে আমরা এই ত্রিভুজের এইটা এইটা কি কোণ? সমকোণ না? এটা সমকোণ না? এটা তো লম্ব টানছি আমরা, তাহলে এটা সমকোণ না? তাহলে এটা যদি সমকোণ হয়, সমকোণের বিপরীত বাহু এটা কি হবে? অতিভুজ, তাই না? এটা হলো আমাদের প্রদত্ত কোণ। কোণের বিপরীত বাহু কি হয়? লম্ব। এটা হবে লম্ব, আর এইটা হবে আমাদের কি বলতো? ভূমি। তাহলে আমাদের ভূমি বার করতে হবে, আমাদের জানা আছে অতিভুজ। তাহলে কোন সূত্রে অ্যাপ্লাই করবো আমরা? cos θ। কোন সূত্র ইউজ করবো আমরা? cos θ। ভূমি ডিভাইডেড বাই অতিভুজ কোনটাতে আছে রে? তাহলে ভূমি বার করতে হবে, অতিভুজ দেওয়া আছে, তাহলে কোন অনুপাত ইউজ করবো আমরা? তোমাদের কথাবার্তা শুনে মাঝে মাঝে আমার মনে হয়, দেখো তাহলে cos θ সমান কি আসবে? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। অতিভুজ মানে কি? এই বাহু না? এই বাহু বরাবর কোন ভেক্টর আছে? এ ভেক্টর। তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা কি হবে? এ ভেক্টরের মান। তাহলে এখান থেকে আমরা h সমান কি লিখতে পারবো? h সমান a cos θ লেখা যাবে রে? তাহলে এখন এটা লেখো, দেখো তাহলে বি ক্রস সি ভেক্টরের মান আর এইচটা হচ্ছে a cos θ। আচ্ছা ভাই এখানে একটু খেয়াল করো তো, এই যে বি ক্রস সি ভেক্টরের মান যেটা হবে, বি ক্রস সি ভেক্টরের মান যেটা হবে ওইটা আসলে ডি ভেক্টরের মান হবে না? বি ক্রস সি ভেক্টর মানে তো এ ভেক্টর, এ ভেক্টর মানে আমরা কি ধরে নিয়েছি? ডি ভেক্টর। তাহলে এ ভেক্টরের মান বি ক্রস সি ভেক্টরের মান, তার মানে কি? ডি ভেক্টরের মান। তাহলে বি ক্রস সি ভেক্টরের মানের জায়গায় আমরা কি লিখতে পারবো বলতো? ডি লিখতে পারবো। ডি এ cos θ লেখা যায়? এখন এই দিকে মনোযোগ দাও, এটা একটা ভেক্টর ডি ভেক্টর, এটা একটা ভেক্টর এ ভেক্টর। তাহলে ডি ভেক্টর এ ভেক্টর তাদের মধ্যবর্তী কোণের থিটার cos দিয়ে দিছে। তার মানে কি? কোন গুণফল? ডট গুণন না ক্রস গুণন?
ক্রস গুণন কস থাকে রে বলো। এ ডট বি সমান আমরা কি শিখছি, এ বি কস থিটা শিখছি না? তাহলে এটা ডি, এটা হলো এ, তাহলে ডি এ কস থিটা মানে কি লিখতে পারবা, ডি ডট এ লিখতে পারবা না? আর ডট গুণন তো বিনিময় সূত্র মেনে চলে, ডি ডট এও যে কথা, এ ডট ডিও একই কথা, বুঝছো? তাহলে এটা ডি ভেক্টর, এটা এ ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণে থিটা দিয়ে দিছে, মানে ডি এ কস থিটা, তার মানে কি ডি ডট এ, ডি ডট, কোনো সমস্যা আছে? তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো বলো তো, ডি ডট এ, ডি ডট এ বা এ ডট এ, এখানে তুমি যদি এ ডি লিখতা কোনো সমস্যা হতো? ডি এ না লিখে যদি এ ডি লিখতা কোনো সমস্যা হতো? তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবা, এ ডট ডি, এ ডট ডি ভেক্টর, বুঝছো? কোনো সমস্যা আছে? হুম। এখন দেখো এ ডট ডি মানে কি, আমি একটু এই পাশে লিখতেছি দেখো, তাহলে এ ডট ডি মানে কি ভাইয়া, এ ভেক্টরের জায়গায় এ ভেক্টর রাখো, ডট ডি ভেক্টর মানে কি রে, এ ডি ভেক্টর মানে কি রে, বি ক্রস সি ভেক্টর, তাহলে বি ক্রস সি ভেক্টর, বুঝছো? হ্যাঁ, একটু মনোযোগ দাও দেখো। যখন তুমি বি সি এ, এই যে ঘন সামুদ্রিকের যখন তুমি তলটা নিচের তল নিয়েছো, তখন দেখো ওই তলের গুণফল করছো বি ক্রস সি, তাই না? তারপর লম্ব বরাবর দিক পাইছো বি ক্রস সি এর দিক, আর এই দিক বরাবর কি ছিল বলো তো এ, তখন ঘন সামুদ্রিকের আয়তন কি পাইলা, যে তল তল বরাবর যে দুটো ভেক্টর আছে ওটার ক্রস গুণন, ইন ক্রস গুণন, আর বাকি যে ভেক্টর আছে তার সাথে কি বলতো ডট গুণন, বুঝছো? তাহলে তল বরাবর যে দুটো ভেক্টর থাকবে ওই দুটো ক্রস গুণন করব, তাদের কি করব বলতো ডট গুণন। এখন একজন এসে আমাকে বললো ভাইয়া আপনি এই তল কেন নিয়েছেন, যে কোনো পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিন্তু উচ্চতা তো আমি নিতে পারি, এই তল কেন নিয়েছেন আপনি? এই তল না নিয়ে আমি যদি এই তল নিব, এই তলটা, এই তলটা, এই তলের ক্ষেত্রফল নেব, আর এই তল থেকে এর বিপরীত বাহুর উপর একটা কি টেনে দেবো, লম্ব টেনে দেবো, এই তো এটা নিব আমরা, তাহলে তো হয়ে যায় তো আমাদের, ঠিক কিনা? বুঝছো আমি আপনার ফাইল কি বলছি? তুমি যে কোনো পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইনটু উচ্চতা না, আপনি এই পৃষ্ঠতল নিয়েছেন, আমি এই পৃষ্ঠতল নিব না, আমি এই পৃষ্ঠতল নিব, ইনটু কি নিব, উচ্চতা। তাহলে তোমার ক্ষেত্রফলটা কি হতো, এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল হতো না? এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল যখন নিবা তখন এই পৃষ্ঠতলের সন্নিহিত বাহু বরাবর কোন ভেক্টর আছে, এদিক বরাবর এ ভেক্টর, এদিক বরাবর কোন ভেক্টর, সি ভেক্টর, বোঝা গেল কি বললাম? এদিক বরাবর এ ভেক্টর, এদিক বরাবর কি ভেক্টর, সি ভেক্টর। তাহলে আগে কি করতে হবে, এই দুটা গুণ করতে হবে, তার উপর কি নিতে হবে বলো তো, উচ্চতা নেওয়া লাগবে। তার মানে যখন আমি আমি তো আর উচ্চতা উচ্চতা এত আমি এখন শর্টকাটে যাচ্ছি, যে ভাইয়া যে তল নিব ওই তল বরাবর যে দুটো ভেক্টর থাকে ওটা ক্রস গুণন করা লাগবে, ওটার সাথে বাকি ভেক্টর কি করতে হবে, ডট গুণন করতে হবে। তাহলে যখন তুমি এই তল নিবা তখন এই তলের সন্নিহিত বাহু বরাবর কোন ভেক্টর, এ ভেক্টর আর সি ভেক্টর, তাহলে আমি সি আর এটা কি করব, ক্রস গুণন করব, করার পরে বাকিটার সাথে কি করে দেব, ডট গুণন করে দেব। তাহলে এইটা সমানই, সে কেউ যদি ওই তল নিয়ে করতো তাহলে ওই সমান কি লিখতে পারতো, সি ক্রস এ, সি ক্রস এ, এর সাথে কি থাকবে, পি ভেক্টর ডট গুণন আকারে থাকবে, বুঝছো? কোনো সমস্যা আছে? আচ্ছা, একজন আবার আসে বললো কেন ভাই আপনি আবার ওই তল নিচ্ছেন কেন, আমি এই তলটা নিবো, এই যেটা আমি সামনে দেখতে পাচ্ছি এই তল নিব। এই তলের ক্ষেত্রফল যদি নেয় বলো তো, তাহলে এই তলের সন্নিহিত বাহু বরাবর এদিক বরাবর এ ভেক্টর, এদিক বরাবর কোন ভেক্টর, বি ভেক্টর। তাহলে কি করতে হবে, এই দুটো ক্রস গুণন করতে হবে, এ আর বি ক্রস গুণন করতে হবে, বাকিটার সাথে কি করতে হবে, তাহলে এটা ও যদি ওই তল নিয়ে করতো তাহলে আয়তনটা আসতে কত বলতো, এ ভেক্টর ডট বি ভেক্টর, ওটার সাথে আমাদের কি হতো বলতো, সি ভেক্টর ডট গুণন, বুঝছো? একই কথা, কোনো সমস্যা নাই। তাহলে ওপরটুকু তো তুলছো তোমরা নাকি? তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ঘন সামুদ্রিক যেটা আছে, ঘন সামুদ্রিকের আয়তন, ঘন সামুদ্রিকের তিনটা সন্নিহিত বাহু যদি দেওয়া থাকে তার যে কোনো দুইটার আগে ক্রস গুণন করব, ওটার সাথে বাকিটার কি গুণন করব, তাহলে আমরা কি পাবো, ঘন সামুদ্রিকের আয়তন পাবো। এখন বলো আয়তন ভেক্টর রাশি না স্কেলার রাশি, স্কেলার রাশি তাই না? এখন দেখো তো স্কেলার হয় কিনা, এই দুটা ক্রস গুণন করতেছে একটা ভেক্টর পাবা না, সেটার সাথে অন্য আরেকটা ভেক্টরের ডট গুণন করতেছে, তার মানে কি পাবা, স্কেলার। একই ভাবে দেখো ক্রস গুণন তার সাথে একটা ডট গুণন, তার মানে কি স্কেলার পাবা। এই ব্র্যাকেটের ভিতর যেটা থাকবে সেটা আগে করতে হবে না,
আগে ক্রস গুণন করতে হবে, তার সাথে কি করতে হবে, প্রথমটা ডট গুণন। বুঝছো? বুঝলি? তাহলে অতএব ঘন সামান্তরিকের ঘন সামান্তরিকের আয়তন ইকুয়াল এ ডট বি ক্রস সি ইকুয়াল বি ডট সি ক্রস এ ইকুয়াল সি ডট এ ক্রস বি। বুঝলি? ঠিক আছে, এখন একটু মনোযোগ দাও, একবার আরেকটা জিনিস দেখো, একবার শেষ দিয়ে দিই, ক্রস গুণনের সবকিছু শেষ। এখান থেকে একটা খুব ভালো একটা জিনিস আছে, সেটা হলো তিনটা ভেক্টর একই তলে অবস্থান করার শর্ত কি? তিনটা ভেক্টর একই তলে অবস্থান করার, তাহলে দেখো এই দুইটা ভেক্টর একই তলে তো আছে নাকি? 3 নাম্বার ভেক্টর আছে, ওটাও যদি এখানে আসতে চাই তাহলে কি করতে হবে? ধরো এটা একটা ঘন সামুদ্রিক ছিল, এর উপর থেকে তোমার কি করতে হবে, চাপ দিয়ে এই বাহুটাকে কি করতে হবে, এখানে নিয়ে আসতে হবে। তাহলে চাপ দিয়ে যদি এই বাহুটাকে একটার সাথে একটা পতিত করে, তাহলে এই ভেক্টরটা কার উপর চলে আসবে? এই তলের উপর চলে আসবে। ওই তলের উপর চলে আসলে ওটার কোনো আয়তন থাকবে আর, আয়তন থাকবে আর। তাহলে অর্থাৎ উচ্চতাটাকে যদি শূন্য করে দাও, এই তো মাঝখানে যে উচ্চতা আছে, উচ্চতা শূন্য না করে এই বাহু আর এই বাহু চাপ লাগে একসাথে করে দাও, তাহলে তো আয়তন কি হয়ে যাবে বলতো, শূন্য হয়ে যাবে। তখন কি হবে, দুইটা ভেক্টর, এই ভেক্টরটা এর উপর কি আসবে বলতো, চলে আসবে। বুঝছো? তাহলে এখন যদি আমরা, হ্যাঁ শূন্য হয়ে যাচ্ছে, যখন চাপ দিবা তখন এই বাহুটা কি হবে, এর উপর চলে আসবে না? এই বাহুটা কি হবে, এর উপরে শুয়ে পড়ে যাবে। হ্যাঁ, এখানে থাকবে, এটা থাকবে। হ্যাঁ, বুঝতেছে না। এই দেখো, এটা কি আছে, এখানে ধরো একটা ভেক্টর আছে, এদিক বরাবর একটা ভেক্টর আছে, কি হয়েছে, কার উপরে গেছে, এই ভেক্টরটা কার উপরে গেছে, তার উপর চলে গেছে। ধরো এদিক বরাবর একটা ভেক্টর, এদিক বরাবর একটা, আচ্ছা এটা ঘন সামুদ্রিক বা ঘন সামুদ্রিক তোমাকে বানায় দেয়, দেখো এটা আমাদের বক্স ছিল না, এই যে প্রত্যেকটা তল যদি কি হয় বলো তো, আয়তাকার আকৃতির হয়। একটু ইয়ে করা লাগবে, এটা এটা খুলে দিই, তাহলে চাপ প্রয়োগ করলে এ হয় না। এটা এখন প্রত্যেকটা তল কি হয়ে গেছে, এটা প্রত্যেকটা তল কি হয়ে গেছে, সামুদ্রিক আকৃতির হয়ে গেছে। তাহলে এদিক বরাবর ভেক্টর ছিল আমাদের এই ভেক্টর, এদিক বরাবর ছিল আমাদের, একটু খেয়াল করো, এদিক বরাবর ছিল আমাদের বি ভেক্টর, এদিক বরাবর ছিল আমাদের সি ভেক্টর, আর এটা আমাদের কি ছিল, এ ভেক্টর। তাহলে আমরা চাচ্ছি এই যে নিচের তল, এদিক বরাবর বি ভেক্টর, এদিক বরাবর কি আছে, সি ভেক্টর, এর তলের উপরে ভেক্টরটা যায় পড়ে যায়, এই দেখো পড়ে গেছে। এই যে এইবার বরাবর কি ছিল, ভেক্টর ছিল না, এই যে পড়ে গেছে। তাহলে কখন পড়ে গেল, যখন উচ্চতা থাকলো না। এই যে এখানে উচ্চতা যেটা ছিল লম্ব, উচ্চতার আয় উচ্চতাকে কি করে দিছি, জিরো করে দিছি। বুঝছো? তাহলে অল্প যায় পড়ছে, তাহলে উচ্চতা জিরো মানে কি, আয়তন জিরো। এটা উচ্চতা জিরো করে দাও, তার মানে আয়তন কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে ঘন সামুদ্রিকের আয়তন যদি জিরো হয়, তাহলে আমরা হ্যাঁ, তাহলে আয়তন যদি জিরো হয়, তার মানে তিনটা ভেক্টর কি হবে, একই তলে অবস্থান করবে। তিনটা ভেক্টর একই তলে অবস্থান করবে, ঠিক আছে? তাহলে তিনটা ভেক্টর একই তলে বা সমতলীয় হওয়ার শর্ত কি, ঘন সামুদ্রিকের আয়তন কি হতে হবে বলতো, শূন্য হতে হবে। অর্থাৎ এই যেটা বার করলাম, এটা কি হতে হবে বলতো, শূন্য হতে হবে। তাহলে তিনটি ভেক্টর একই তলে বা সমতলীয় হওয়ার শর্ত, ভেক্টর শূন্য হলে শূন্য হবে। এ ভেক্টর বা বি ভেক্টর বা, হুম, তোমাকে বলছে তিনটা ভেক্টর দিয়ে দিছে, তিনটা ভেক্টর সমতলে হওয়ার শর্ত কি, তিনটা ভেক্টর দিয়ে দেবে, শূন্য ভেক্টর দিলে তো তোমার দুইটা ভেক্টর দিয়ে দিবে। বুঝছো আমার কথা কি বলছি? তো একটা যদি শূন্য হয়, তার মানে তো তোমাকে তিনটা ভেক্টর দিয়েই দেয় নাই, তোমাকে দুইটা ভেক্টর দিয়ে দিছে। আর আমি তোমাকে বলছি তিনটা ভেক্টর সমতলে হওয়ার শর্ত কি, তার মানে তিনটা ভেক্টর তোমাকে দিয়ে দিছে, যার কোনটাই শূন্য নয়। বুঝছো কি বলছি? তাহলে তিনটা ভেক্টরই তোমার কাছে আছে, এখন তিনটা ভেক্টর সমতলে হওয়ার শর্ত কি হবে, ওদের যদি এদের ঘন সামুদ্রিকের আয়তন বার করি, তাহলে কি হয়ে যাবে বলো তো, শূন্য হয়ে যাবে। অর্থাৎ যে কোনো দুইটার আগে ক্রস গুণন করবা, ওটার সাথে বাকিটা কি করবা, ডট গুণন করবা, করার পর যদি শূন্য পাও, তাহলে কি হবে বলতো, একই তলে অবস্থান করবে। বুঝছো আমার কথা? তিনটা ভেক্টরই দিয়ে দেবে, বলবে এই তিনটা ভেক্টর একই তলে অবস্থান করে কিনা প্রমাণ করো।
ঠিক আছে, তখন কি করবা, যে কোনো দুইটা আগে ডট ক্রস গুণন করবা, ওই ক্রস গুণনের সাথে বাকি যেটা অবশিষ্ট আছে ওটার সাথে কি করে দিবা, ডট গুণন করে। যদি দেখো শূন্য আসে তাহলে একই তলে অবস্থান করবে, শূন্য না আসলে একই তলে অবস্থান করবে না। সহজ জিনিস। তাহলে তিনটি ভেক্টর একই তলে বা সমতলীয় হওয়ার শর্ত। শর্ত কি হবে, এই তো যে কোনো দুইটা ডট গ্রহণ করবো, ক্রস গ্রহণ করবো, বাকির সাথে ডট গ্রহণ করবো, ওটা কি আসবে বলতো, শূন্য আসবে। মানে এখানে আমরা যেটা লিখলাম এটার মান শূন্য চলে আসবে। এ ডট বি ক্রস সি, অথবা বি ডট সি ক্রস এ, অথবা সি ডট এ ক্রস বি ইকুয়াল শূন্য। বুঝছো? যদি শূন্য হয় তাহলে তারা কি করবে বলতো, একই তলে অবস্থান করবে। বুঝছো? কোনো সমস্যা আছে? এখন বলো, ক্রস গুণন করা শিখাইছি, ক্রস গুণন করে যে ভেক্টর পাবো তার সাথে ডট গুণন করা শিখাইছি। এরকম যদি উপাংশে বিভাজিত ভেক্টর দিয়ে দিয়ে বলে এই তিনটা ভেক্টর একই তলে অবস্থান করছে কিনা বের করো, করতে পারবা? ক্রস গুণন করা শিখাইছি, ডট গুণন করাও শিখাইছি। বলে দিছে তিনটা ভেক্টর দিয়ে, বলছে এই তিনটা ভেক্টর ঘন সামুদ্রিকের তিনটা সন্নিহিত বাহু নির্দেশ করতেছে, ঘন সামুদ্রিকের আয়তন নির্ণয় করো। নির্ণয় করতে পারবা? যে কোনো আগে ক্রস গুণন করবা, ওটার সাথে বাকিটা কি করবা, ডট গুণন করবা। এখন আমি এগুলো প্র্যাকটিস দেখানোর দরকার আছে, শীটে কয়েকটা ম্যাথ দেওয়া আছে, ওগুলো কি বলতো, হোমওয়ার্ক। বুঝছো কি বলছি? তাহলে ক্রস গুণন করা শিখাইছি, ডট গুণন করা শিখাইছি, তাহলে এগুলো আমি ক্যান করে দেবো আমি আমার। বুঝো নাই? তারপর হচ্ছে, তারপর এইভাবে শর্ত আছে, তিনটা ভেক্টর দিয়ে দিয়ে বলে কোনটাতে একটা উপাংশের মান দিয়ে দেবে না। ধরো a is equal 2i plus 3j plus 4k, b is equal ai plus 2j plus 5k, c is equal ধরো এরকম করে মান দিয়ে দিছে। ওই যে এখানে ai বলে দিছে না, i এর সহগ কি বলে দিছে, বলে দেবে i এর a এর সহগ কত হলে এই তিনটা ভেক্টর পরস্পর কি হবে বলো তো, সমতলীয় হবে। তাহলে তোমরা কি করবা, যে কোনো দুইটা ক্রস গুণন করবা, ওটার সাথে বাকিটা কি করবা, ডট গুণন করবা। শর্তানুসারে যেটা পাবা ফলাফল এটা সমান কত আসবে, শূন্য। শূন্যতে দেখবে এর মান চলে আসে। ওইটা যেরকম এর মান কত হলে ভেক্টর দিয়ে পরস্পর লম্ব হবে, এর মান কত হলে ভেক্টর দিয়ে পরস্পর কি হবে বলতো, সমান্তরাল হবে। ঠিক একই ভাবে করবা। বোঝা গেছে কি বলছি? আসতেছি। তাহলে বোঝা গেল? তাহলে আজকে লেকচার আমাদের এই পর্যন্তই। হ্যাঁ, দেরি করে আসো তাও জিনিসটা কমপ্লিট করা গেল আর কি। ক্রস গুণন সংক্রান্ত যা ছিল আমাদের সবই শেষ। বুঝছো? আগামী ক্লাসে ভেক্টর মানে ভেক্টর ডিফারেন্সিয়েশন না, ডিফারেন্সিয়েশন আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব আমরা। মানে ম্যাথের পড়াশোনা করব আর কি। বুঝছো? ডিফারেন্সিয়েশন, কমপ্লিট ডিফারেন্সিয়েশন এবং পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এবং সত্য কথা বলতে আগামী ক্লাসে লেকচার যদি করো, ওটা বুঝলে ডিফারেন্সিয়েশন অনেকগুলো ম্যাথ তোমরা একা একাই করতে পারবা। বুঝছো? আমি সংক্ষেপে যাব, কিন্তু মেন কথাগুলো বলে যাবো যাতে ডিফারেন্সিয়েশন অঙ্কগুলো করতে পারো, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যাতে করতে পারো। বুঝছো? কারণ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন না পারলে তুমি গ্রেডিয়েন্টও পারবা না, তুমি ডাইভারজেন্সও পারবা না, তুমি কার্লও পারবা না। বুঝছো? এবং তোমাদের এইচএসসি বোর্ড কোশ্চেনের জন্য কিন্তু গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক প্রশ্ন চলে আসে। বুঝছো কি বলছি? তো ওই জিনিসপাতিগুলো পড়তে হবে। পড়ার জন্য আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আর কমপ্লিট ডিফারেন্সিয়েশন সম্পর্কে ধারণা থাকতে হবে। ঠিক আছে, আল্লাহ হাফিজ। দাও শীত দাও, হোমওয়ার্ক দিই না, 16 তারিখে